ওয়েলকাম ফ্রেন্ডস, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের ফুল সাজেশন নিয়ে হাজির হলাম। তোমরা জানো তোমাদের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে। তো এই 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নাম্বার মিলিয়ে মোট 40 নাম্বারের পরীক্ষা হবে। তো আজকের এই ভিডিওতে মূলত 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নাম্বার প্রশ্নের ফুল সাজেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা জিনিস আলোচনা করা হবে। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের 2026 সালের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে থেকে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তো এই লিখিত পরীক্ষা আগেই বলেছি যে 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে। প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। ঠিক আছে, এখানে তোমাদের মোট 4টে অধ্যায় আছে। ঠিক আছে, তো 4টে অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবেই। 4টে অধ্যায় থেকে প্রশ্ন তোমাদেরকে করতেই হবে। তো এখানে যেগুলো মেন মানে খুব অতি গুরুত্বপূর্ণ, তো সেগুলোকে স্টার চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে এই যে সাজেশনটা আলোচনা করা হয়েছে, এই সাজেশনটা করলে তোমরা এখান থেকে 40-এ 40 মার্কস একদম কমন পেয়ে যাবে। দেখো, এখানে তোমাদের গ্রুপ সি এর, তো সবার প্রথম আসছে গ্রুপ সি এর ইউনিট 1-এর মধ্যে আছে শিখন এবং শিখন কৌশল, অর্থাৎ লার্নিং এবং লার্নিং মেকানিজম। তো এখান থেকে মোট তোমাদের 2 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে। তো সবার প্রথম 2 নম্বরের যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো আলোচনা করছি। দেখো, এখানে 1 নম্বরের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে প্রেষণা হ্রাসের 2টি কারণ উল্লেখ করো। 2, মনোযোগকে কেন নির্বাচনধর্মী বলা হয়? মনোযোগের পরিসর কোন যন্ত্রে মাপা হয়? 3, পুনরুদ্বেগ ও প্রত্যভিজ্ঞা কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4, গেস্টাল্ট শব্দের অর্থ কী? গেস্টাল্ট মতবাদের প্রবক্তা কারা? 5, পরিণমতা হলো শিখনের পূর্বশর্ত, কথাটি কতটা যুক্তিযুক্ত? 6, থর্নডাইকের বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রটি কী? তারপরে হচ্ছে তার সাথে দেওয়া আছে আভ্যন্তরীণ প্রেষণা এবং বাহ্যিক প্রেষণা কী? 7, বুদ্ধি কি জন্মগত ক্ষমতা না অর্জিত ক্ষমতা? 8, সংরক্ষণ বা ধারণক্রিয়া কাকে বলে? 9, কল্পনা কি? 10, আর টাইপ এবং এস টাইপ অনুবর্তন বলতে কী বোঝো? 11, মানসিক ক্ষমতার জি উপাদান এবং এস উপাদান বলতে কী বোঝায়? দেখো, এখানে যে কল্পনা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানসিক ক্ষমতার জি উপাদান এবং এস উপাদান, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আছে 12, প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের প্রবক্তাকে, এই তত্ত্বের মূল কথা কী? 13, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের মূল কথা কী? 14, প্রেষণা কাকে বলে? প্রেষণা চক্র কী? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আসছে 15, অপারেন্ট ও রেসপন্ডেন্ট বলতে কী বোঝো? 16, থর্নডাইকের প্রধান শিখন সূত্র কয়টি এবং কী কী? 17, ব্যক্তিসত্তা বা পার্সোনালিটি কাকে বলে? পার্সোনালিটি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। এই 17 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 18, শিখনের প্রধান উপাদানগুলি কী কী? ঠিক আছে, তো এখানে সব শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা করার চেষ্টা করবে। তার মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলোকে বেশি করে করার চেষ্টা করবে, কারণ ওই স্টার চিহ্নগুলো থেকে পড়ার সম্ভাবনা খুবই প্রবল। এরপর আসছে এই যে প্রথম যে অধ্যায়টা আলোচনা করলাম, যে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম, অর্থাৎ শিখন এবং শিখন কৌশল। তো এখান থেকে 2 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন আসবে। তো 2 নম্বরের প্রশ্ন আগে আলোচনা করেছি। এরপর 10 নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো একে একে আলোচনা করছি। দেখো, 10 নম্বরের 1 নম্বরের যে প্রশ্নটা আছে 1 দাগের,
শিখনকে অর্থপূর্ণ করে তুলতে আশু বেলের সুপারিশগুলি কী ছিল, কিংবা আশু বেলের অর্থপূর্ণ শিখনের বৈশিষ্ট্যগুলি কী কী। এটা অথবা দিয়েও দিয়ে দিতে পারে। শিখনের অর্থপূর্ণ, প্রশ্নটা একটা না, প্রশ্নটা কেটে কেটে প্রশ্ন দেওয়া আছে। শিখনকে অর্থপূর্ণ করে তুলতে আশু বেলের সুপারিশগুলি কী ছিল, এটা 5 দেওয়া আছে। তারপরে দেওয়া আছে আশু বেলের অর্থপূর্ণ শিখনের বৈশিষ্ট্য। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে বেশি বেশি করে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি আছে। 2 আছে বান্ধুরা সামাজিক প্রজ্ঞামূলক শিখনের বৈশিষ্ট্যগুলি কী, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 সৃজনশীলতা এবং ব্যক্তিসত্তার বিকাশে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কেমন হওয়া দরকার। তারপরে হচ্ছে 4 শিখন কাকে বলে, রবার্ট জ্ঞানের প্রকাশিত ক্রমোচ্চশীলতার শিখন তত্ত্বটি কী। 5 বুদ্ধির ইন্টেলিজেন্স সংজ্ঞা দাও। বুদ্ধি বা ইন্টেলিজেন্সের সংজ্ঞা দাও। বুদ্ধির 2টি কাজের উল্লেখ করো। বুদ্ধির পরিমাপ কীভাবে করা যায়। 6 অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল এবং প্রচেষ্টামূলক শিখন কৌশলের মধ্যে পার্থক্য উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসার সম্ভাবনা খুবই প্রবল একদম। ঠিক আছে। তারপরে হচ্ছে 7 শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8 প্রেরণার সংজ্ঞা দাও। শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টি করা কীভাবে সম্ভব। প্রসঙ্গক্রমে পুরস্কার ও শাস্তির ভূমিকা আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 ব্রুনারের শিখন তত্ত্বে অনুসৃত প্রধান 3টি নীতি কীভাবে শিখনকে কার্যকরী করে তোলে। ভাইগটস্কির শিখন তত্ত্ব অনুসারে শিক্ষার্থীর জ্ঞানমূলক বিকাশে সমাজ ও সংস্কৃতির প্রভাব কীভাবে পড়ে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তোমাদেরকে বারবার ধরে বলে দিচ্ছি। 10 হচ্ছে শিখনের সংজ্ঞা দাও। শিখনের 3টি স্তর সম্পর্কে আলোচনা করো। 12 মনোযোগ কাকে বলে, মনোযোগের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 উত্তম স্মৃতির লক্ষণগুলি কী কী, বিস্মৃতির কারণ কী, স্মৃতির শক্তি বৃদ্ধিতে শিক্ষকের ভূমিকা কী। 14 ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে হচ্ছে 15 স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব, থার্স্টলের দলগত উপাদান তত্ত্বের পার্থক্য। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 16 হচ্ছে ব্যক্তিত্বের মনোসমীক্ষণ তত্ত্ব। তো ব্যক্তিত্বের মনোসমীক্ষণ তত্ত্ব বলতে এখানে ফ্রয়েডের যে মনোসমীক্ষণ তত্ত্ব আছে সেটা। তো এটার ভিডিও লিঙ্ক এই চ্যানেলে দেওয়া আছে। দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী প্রস্তুতি বলে যে প্লে লিস্ট আছে, তো সেখানে পেয়ে যাবে তোমরা। তারপর হচ্ছে 17, এই দাগটা গোলমাল হয়ে গেছে, এটা হচ্ছে 17 দাগের প্রশ্ন। আগ্রহ কাকে বলে, আগ্রহের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা লেখো। শিখনে আগ্রহের ভূমিকা পর্যালোচনা করো। 18 অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কি, এই শিখন কৌশলের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তার সাথে তত্ত্বটা পড়তে হবে। অন্তর্দৃষ্টিমূলক শিখনের যে তত্ত্ব সেটাও কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। এটা লেখা হয়নি কিন্তু তত্ত্বটা তোমাদেরকে জেনে রাখতে হবে। তারপর হচ্ছে 19 প্রাচীন অনুবর্তন কাকে বলে, এর প্রবক্তাকে, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব ব্যাখ্যা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সাথে এর তত্ত্বটাও কিন্তু হালকা করে তোমাদেরকে জেনে রাখতে হবে। যে পরীক্ষাটা আর কি, কুকুর নিয়ে যে পরীক্ষাটা ছিল সেটা একটু হালকা করে জানতে হবে। তারপর হচ্ছে 20 দাগের যে প্রশ্নটা আছে, দেখো এটা কিন্তু বেশি করে স্টার দেওয়া আছে। বুদ্ধি ও মানসিক ক্ষমতা কি একই উপাদান। প্রসঙ্গক্রমে মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্ব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদম মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্ব একদম খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। তারপর হচ্ছে 21 শিখন কি, পরিণমন কি, শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করো। 22 শিখন এবং পরিণমনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। 23 সৃজনশীলতা কাকে বলে, সৃজনশীলতার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। সৃজনশীলতার শিক্ষাগত তাৎপর্য লেখো। তারপরে হচ্ছে দেখো আর একটা যে থিওরি আছে তোমাদের এখানে 24 নম্বর প্রশ্ন, এটা একটা থিওরি প্রশ্ন, যে থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুলের শিখন তত্ত্ব। তো এটার একটা পরীক্ষা আছে, ওইটা হালকা করে জানতে হবে। তার সাথে যে থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুলের দুরকম যে সূত্র আছে, মুখ্য সূত্র এবং গৌণ সূত্র, তো এইগুলোকে জানতে হবে। ঠিক আছে, আর এই সিলেবাসটা যেহেতু বড় সিলেবাস,
তো এখানে প্রশ্ন একটু বেশি দেওয়া আছে, তার মধ্যে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো তোমরা ভালো করে করবে, এগুলো থেকেই পড়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে। ঠিক আছে, এর মধ্যে থেকেই পড়বে, আর বাকি যেগুলো আছে সেগুলো পারলে তোমরা চেষ্টা করবে, যদি পারো করে রাখলে সুবিধা হয় তোমাদের। এরপরে ইউনিট টু এর মানসিক স্বাস্থ্যবিদ্যা থেকে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং বা মানসিক স্বাস্থ্যবিদ্যা থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। দেখো, ইউনিট টু এর মানসিক স্বাস্থ্যবিদ্যা বা মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং থেকে তোমাদের মোট 2 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন হবে। আর এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের 10 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না। তাহলে সবার প্রথমে এই অধ্যায় থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো পরপর আলোচনা করছি। দেখো, সবার প্রথমে এখানে 1 নম্বরের আছে, উদ্বেগ বা দুশ্চিন্তাজনিত উৎকণ্ঠার দুটি রূপ হলো ওসিডি এবং বিডি, এগুলির পুরো কথা কী? গুরুত্বপূর্ণ প্রশ্ন। শৈশব থেকেই জীবন দক্ষতা বা লাইফ স্কিল শেখানো উচিত কেন? 3, হুয়ের মতে মানসিক স্বাস্থ্য কী? 4, সৃজনশীল চিন্তা এবং সমালোচনামূলক চিন্তনের মধ্যে মূলগত পার্থক্য উল্লেখ করো। 5, ভয়, ফিয়ার এবং উদ্বেগ বা অ্যাংজাইটির মূল পার্থক্যগুলি কী কী? 6, আত্মসচেতনতা কী কী দক্ষতা অর্জনের পক্ষে সহায়ক? 7, আবেগ কত প্রকার এবং কী কী? 8, মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য কী কী করা উচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরেরটাও, মানসিক স্বাস্থ্যের উন্নয়নে পরিবারের ভূমিকা কী? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা আছে, এটা আছে হেডোনিক এবং ইউদাইমনিক কী? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তারপর হচ্ছে 11, ভালো থাকা বা ওয়েলবিংয়ের মূল কথা কী? স্ট্রেস কাকে বলে? স্ট্রেসের প্রধান লক্ষণ কী কী? 13, সুস্থতা বলতে তুমি কী বোঝো? সুস্থতার প্রধান ধরনগুলি কী কী? 14 জায়গার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীবন কৌশল বা লাইফ স্কিল কাকে বলে? উদাহরণ সহ লেখো। তারপর হচ্ছে 15, মানসিক অসুস্থতা কাকে বলে? উদাহরণ দাও। 16, কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল কেন বলা হয়? 17, হু এর পুরো কথাটি কী? এর কাজ কী? 18, ধ্যান কাকে বলে? ধ্যানের দুটি ভালো দিক কী কী? এরপর এই অধ্যায় থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করছি। 1 দাগের আছে, জীবন দক্ষতার উন্নয়নে কার্যকরী যোগাযোগ এবং সমস্যা সমাধানের গুরুত্ব আলোচনা করো। কার্যকরী যোগাযোগ এবং সমস্যা সমাধানের গুরুত্ব আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা স্টার দিতে ভুলে গেছি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তারপর হচ্ছে 2, জীবনের কোন স্তরে জীবন কুশলতা বা লাইফ স্কিল শিক্ষা দেওয়া জরুরি এবং কেন? 3, সহানুভূতি কাকে বলে? জীবন কৌশল রূপে সহানুভূতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 4, প্রাকৃতিক সান্নিধ্য কাকে বলে? প্রকৃতির সান্নিধ্য ও ভালো থাকা কি একে অপরকে প্রভাবিত করে? 5, সহমর্মিতা এবং সহানুভূতির মূল পার্থক্য কী? কার্যকরী যোগাযোগ কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম। 6, আন্তঃব্যক্তিক সম্পর্ক কাকে বলে? এর মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7, উদ্বেগ কাকে বলে? উদ্বেগের কারণগুলি চিহ্নিত করো। 8, মানসিক স্বাস্থ্য রক্ষায় জীবনশৈলী বা জীবন দক্ষতা কীভাবে সাহায্য করে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9, ভালো থাকা বা ওয়েলবিংয়ের ক্ষেত্রে ধ্যানের প্রভাব সম্পর্কে লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10, কৈশোরের মানসিক সমস্যাসমূহের নিরাময়ে পিতামাতার ভূমিকা কেমন হওয়া উচিত? 11, মানসিক সমস্যা কাকে বলে? মানসিক সমস্যাসমূহের সাধারণ কারণগুলি কী কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম। 12, মূল্যবোধের শিক্ষা কাকে বলে? এই শিক্ষা কিভাবে ভালো থাকা বা ওয়েলবিংকে নিশ্চিত করে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13, কৈশোরকালে সাধারণ মানসিক সমস্যাগুলি কী কী? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14, হু ঘোষিত 10টি জীবন কৌশলের মধ্যে যে কোনো 5টি সম্পর্কে তোমার অভিমত লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টার চিহ্ন দেওয়া আছে, প্রথম থেকে বারবার ধরে বলছি। 15 দাগের প্রশ্ন, ভালো থাকা বা ওয়েলবিং বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিংবা এটা অথবা দিয়েও করতে পারে তোমাদের, মনোবিজ্ঞানসম্মতভাবে ভালো থাকার বা ওয়েলবিংয়ের কৌশলগুলি কী কী? এটা অথবা দিয়েও পড়তে পারে। ঠিক আছে, আর এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল এই প্রশ্নগুলো। শুধু এটা মানে কি, যেগুলো স্টার দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল।
16 দাগের প্রশ্ন, মানসিক চাপ কাকে বলে, ইহা কীভাবে কাটিয়ে ওঠা সম্ভব? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর গ্রুপ গ্রুপ ডি এর, এটা প্রথমে হচ্ছে গ্রুপ সি হলো, এরপর হচ্ছে গ্রুপ ডি এর ইউনিট 1-এর মধ্যে আছে, গ্রুপ ডি এর ইউনিট 1-এর মধ্যে আছে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বা এডুকেশনাল টেকনোলজি। তো এই অধ্যায়টা থেকেও 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে। এখান থেকে কিন্তু 10 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না। তো সবার প্রথম 2 নম্বরের যে প্রশ্নগুলো এখান থেকে থাকতে পারে এই অধ্যায় থেকে, সেগুলো আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে সিস্টেম কাকে বলে, ইহা কত ধরনের ও কী কী হয়ে থাকে। 2 জ্ঞান দর্শন কী এবং এডুস্যাট কী। 3 কম্পিউটারের মেমোরি কত প্রকার এবং কী কী। 4 রোবোটিক্স কী বা সাইবারনেটিক্স কী। 5 শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচের সুবিধাগুলি কী কী। 6 শিক্ষায় ডিজিটালাইজেশনের সুবিধাগুলি কী কী, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 শিক্ষা প্রযুক্তিবিদ্যা ইটি বলতে কী বোঝায়। শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহারের 2টি উল্লেখ করো। 9 কম্পিউটারে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি একে অপরের পরিপূরক। 10 স্মার্ট ক্লাসরুমে 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 11 সিস্টেম অ্যাপ্রোচে ইনপুট ও প্রসেসিং কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 মাল্টিমিডিয়া কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 ই লার্নিং কি, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 টেকনোলজি বা প্রযুক্তি কথার অর্থ কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 র্যাম ও রম কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 16 ওভারহেড প্রজেক্টরের 2টি সুবিধা উল্লেখ করো। 17 শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচে 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 18 এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দিতে ভুলে গেছি। 19 সিএআই এবং সিএএল এর পুরো কথা কি। 20 ডিজিটাল বিশ্ব বলতে কি বোঝানো হয়, গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে 21 শিক্ষা প্রযুক্তিবিদ্যার 2টি উদ্দেশ্য কী কী। 22 কম্পিউটারকে অথবা কম্পিউটারকে সিস্টেম বা তন্ত্র বলে কেন। 23 শিক্ষা প্রযুক্তিবিদ্যার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এটা। 24 শিক্ষা প্রযুক্তি কাকে বলে। এরপর এই অধ্যায় থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো একে একে আলোচনা করছি। তো এখানে 1 নম্বরের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে 5 নম্বর, মানে এগুলো 5 নম্বর প্রশ্নের মধ্যে 1-এর দাগের প্রশ্ন আছে সিস্টেম কাকে বলে, ইহা কত ধরনের ও কী কী হয়ে থাকে। 2 জ্ঞান দর্শন কী এবং এডুস্যাট কী। 3 শিক্ষায় ডিজিটালাইজেশনের সুবিধাগুলি কী কী। 4 ডিজিটাল বিপ্লবকে কেন চতুর্থ শিল্প বিপ্লব বলা হয়। 5 শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারের 5টি ক্ষেত্রের নাম লেখো। 6 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝো, এর উপাদানগুলি বিবরণ দাও। 7 সিস্টেম দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখো এখানে এই যে 3 নম্বরের যে প্রশ্ন আছে, 3 নম্বরে যে প্রশ্নটা আছে আর 7 নম্বরে, এটা গুরুত্বপূর্ণ, এই দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ। দেখো এখানে 7 নম্বরের যে প্রশ্নটা আছে সিস্টেম দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটা অথবা দিয়েও করতে পারে, কিংবা এটা এই প্রশ্নটা না দিয়ে এই প্রশ্নটাও দিতে পারে যে শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচের সুবিধাগুলি আলোচনা করো। তো সুবিধা যখন বলবে তখন তোমরা বৈশিষ্ট্যও লিখতে পারবে, আর বৈশিষ্ট্য যখন বলবে তোমরা সুবিধা লিখতে পারবে। 8 শিক্ষা প্রযুক্তিবিদ্যার কর্মপরিধি, শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি সম্পর্কে আলোচনা করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে। আর এই প্রশ্নটা অথবা দিয়েও দিতে পারে যে শিক্ষা প্রযুক্তিবিদ্যা কি, এটা 2 নম্বরে দিতে পারে কিংবা 1 নম্বরে দিতে পারে, তার সাথে এটা দিতে পারে যে এর প্রধান দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচগুলি আলোচনা করো। তো দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচ বা পরিধি যাই দিক তোমরা এগুলো লিখতে পারবে, একটু শুধু পয়েন্টটা চেঞ্জ করে দেবে, হেডিংটা শুধু যেমনটা আছে শুধু হেডিংটা চেঞ্জ করবে আর কি। 9 নম্বরের প্রশ্ন কম্পিউটার সাক্ষরতা কাকে বলে। শিক্ষা প্রযুক্তিতে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাকে বলে। 10 নম্বরে একটা গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন আছে শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজি ইন এডুকেশন এবং শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা টেকনোলজি অফ এডুকেশনের মূলগত পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম। এই প্রশ্নগুলো যেগুলো স্টার দেওয়া আছে আসার সম্ভাবনা খুবই প্রবল, একদম 100-এর মধ্যে একদম 100%ই সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, যেগুলো একটু বেশি স্টার দেওয়া আছে। 11 নম্বরের প্রশ্ন কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, খুব এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে।
12 কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা এবং অসুবিধাগুলি কী কী। 13 সিস্টেম অ্যাপ্রোচে শিক্ষকের ভূমিকা কী হতে পারে। 14 আইসিটি কী, আইসিটির শিক্ষাক্ষেত্রে আইসিটি প্রবর্তনের ফলাফলগুলি উল্লেখ করো। এটা স্টারটা বেশি দেওয়া আছে, এটা পড়ার সম্ভাবনা খুবই প্রবল। আর 15 নম্বর হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পার্থক্য, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এরপরে তোমাদের দেখো ইউনিট 2 এর দেখো এখানটা কিন্তু তোমাদের একটু ভুল হয়ে গেছে, প্রথমে বলে দিই এটা হচ্ছে গ্রুপ সি হবে, ঠিক আছে। গ্রুপ সিটা গোলমাল হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের এই যে এডুকেশনাল টেকনোলজি যেটা আছে, এডুকেশনাল টেকনোলজি, এটা গ্রুপ সি, এটা তোমাদের গ্রুপ ডি এর ইউনিট 2 এর শিক্ষায় রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক ইন এডুকেশন যে অধ্যায়টা আছে সেই অধ্যায়। তো এখান থেকে তোমাদের মোট 2 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন হবে। আর এই অধ্যায় থেকে 5 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না। 5 নম্বরের কেটে কেটে থাকতে পারে 10 নম্বরের প্রশ্নের মধ্যে, কিন্তু আলাদাভাবে 5 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না। তো এই অধ্যায় থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো থাকতে পারে, তো সেগুলো একে একে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন, তথ্য বা ডেটা কাকে বলে। উৎস অনুসারে ডেটা কত প্রকারের হয় ও কী কী। 2 লেখচিত্রে তথ্য পরিবেশনের ক্ষেত্রে এক্স এবং ওয়াই অক্ষের মধ্যে 75% নীতি কী। 4 সম্মুখ বিচ্যুতি কী, এর কয়েকটি ধর্মের উল্লেখ করো। 5 সহগতি সহগাঙ্ক নির্ধারণে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি ও র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মূলগত পার্থক্য কী। 6 পরিসংখ্যা বন্টনে বা বিভাজনের ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন। এই প্রশ্নগুলোর মধ্যে 4 নম্বরের যে প্রশ্ন আছে সম্যক বিচ্যুতি কী, এর কয়েকটি ধর্মের উল্লেখ করো, গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 7 দাগের যে প্রশ্নটা আছে, প্রদত্ত শ্রেণীব্যবধান দুটির প্রকৃত শ্রেণীসীমা কী হবে। এগুলো কিন্তু ভালো প্রশ্ন, এগুলো এর ভিতর থেকে কিন্তু তোমাদের সব প্রশ্ন করবে, এগুলো সব কটাই করে রাখবে তোমরা। শর্ট কোশ্চেনে 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সব কটা প্রশ্ন তোমরা করে রাখবে, এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের মিস হবে না, এটুকু আমি বলে দিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই ভালো ভালো প্রশ্ন দেওয়া আছে। প্রদত্ত শ্রেণীব্যবধান দুটির প্রকৃত শ্রেণীসীমা কী হবে। এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 90 থেকে 98 আর একটা হচ্ছে 45 থেকে 41 হবে। তো এগুলো সব করানো আছে এই চ্যানেলেতে, ঠিক আছে। টেস্ট পেপারের যে সমাধানগুলো করা আছে তার মধ্যে বেশিরভাগ প্রশ্ন এখানে কিন্তু ধরা আছে। তো সেগুলো তোমরা দেখবে, দেখলে এগুলো তোমরা করতে পারবে, এগুলো সব দেওয়া আছে এই চ্যানেলে। 8 হচ্ছে মোডের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 10 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল, যে রাশিমালাটির মিডিয়ান নির্ণয় করো। 11 নম্বরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা কী। 12 সহগতি সহগাঙ্ক কাকে বলে। 13 ধনাত্মক এবং ঋণাত্মক সহগতি কাকে বলে। 14 গুণগত তথ্য বা ডাটা ও পরিমাণগত তথ্য বা ডাটা বলতে কী বোঝায়। 15 মিন নির্ণয়ের সুবিধাগুলি কী কী। 16 প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি কী, কিংবা অথবা দিয়ে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি কী, এটা একটা প্রশ্ন, এটা ভুল হয়ে গেছে, এটা অথবার বদলে এটা একটা দাগ হতো, যাই হোক। তারপর হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি কী। এই যে দুটো প্রশ্ন আছে, প্রোডাক্ট মোমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তারপর আছে কাঁচা স্কোর এবং বিন্যস্ত স্কোর কাকে বলে। 18 প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির একটি করে সুবিধা এবং অসুবিধা কী। 19 মোড কাকে বলে, রাশিমালাটির মোড নির্ণয় করে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আর এটাও হালকা রয়েছে, তোমরা সব কটাই করে রাখবে। 20 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানের প্রকৃত শ্রেণীসীমানা কাকে বলে। 21 ট্যালি চিহ্ন কাকে বলে, রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 19 হলে তার ট্যালি চিহ্নটি কেমন হবে। 22 রাশিবিজ্ঞানের শ্রেণী প্রসার কাকে বলে, উচ্চ স্কোর 170 এবং বিস্তৃতি বা প্রসার 60 হলে নিম্ন স্কোর কত হবে। 23 গড় বা মিন কি, এর মাধ্যমে কি জানা যায়। 24 নিম্নলিখিত রাশিমালাগুলি থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সম্মুখ বিচ্যুতি নির্ণয় করো। 25 শিক্ষা রাশিবিজ্ঞানের স্কোর এবং স্কেল বলতে কী বোঝায়। 26 সম্মুখ বিচ্যুতি বা এসডির একটি সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো, এটা গুরুত্বপূর্ণ রয়েছে খুবই। 27 শূন্য সহগতি এবং পূর্ণ সহগতি কাকে বলে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 28 র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি ব্যবহারের সময় যদি 3 থেকে 4 জনের র্যাঙ্ক একই আসে তাহলে সেক্ষেত্রে করণীয় কী। 29 রাশিবিজ্ঞানকে ফলিত বিজ্ঞান বা অ্যাপ্লাইড সায়েন্স বলা হয় কেন। 30 মিন বা গড় কতভাবে নির্ণয় করা যায় ও কী কী। 31 সহগতির পরিমাপের জন্য কে কবে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির উদ্ভাবন করেন।
32 শ্রেণী মধ্যবিন্দু কাকে বলে বা মিড পয়েন্ট কাকে বলে, ইহা কীভাবে নির্ণয় করা যায়। 33 মিনকে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সর্বাধিক নির্ভরযোগ্য পদ্ধতি বলে কেন। তারপর হচ্ছে 34 হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যে শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের দুটি উপযোগিতা বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। 35 কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের উপায়গুলি কত প্রকার এবং কী কী, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। আর 36 মিডিয়ানের দুটি সুবিধা উল্লেখ করো। 37 সহগতি কাকে বলে, কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর এই অধ্যায় থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে, দেখো এখানে শিক্ষায় রাশিবিজ্ঞান মানে যে কোনো তোমাদের যে কটা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে যে বড় প্রশ্ন বলো কিংবা ছোট প্রশ্ন বলো, দুটো করে অপশান তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে। ঠিক একইভাবেই যে শিক্ষায় রাশিবিজ্ঞান যে অধ্যায়টা আছে, তো এই অধ্যায় থেকে 10 নম্বরের কিন্তু তোমাদের দুটো অপশান থাকবে, একটা লিখিত প্রশ্ন থাকবে আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক বা অঙ্কগুলো যে টাইপের যে প্রশ্ন থাকবে সেগুলো, ঠিক আছে। তো সবার প্রথমে লিখিত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আলোচনা করছি, এবং সবার শেষে যে স্ট্যাটিস্টিকের যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তো সেগুলো একে একে আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে প্রথম 1 নম্বরের যে প্রশ্নটা দেওয়া আছে, দেখো এখানে যেগুলো প্রথম এটা আরেকবার বলছি, যেগুলো তোমাদের স্টার চিহ্ন দেওয়া আছে এরকম করে, সেগুলো কিন্তু আসার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে, এগুলোকে আর বারবার ধরে বলছি না, ঠিক আছে, সেগুলো তোমরা বুঝতে পারবে। তো কার্ল পিয়ারসনের মত অনুযায়ী মিন, মিডিয়ান ও মোডের সম্পর্কের গাণিতিক রূপটি কেমন। মিন, মিডিয়ান এবং মোডের তুলনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধু গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন হবে বলবো মানে সেগুলোকে বলে চলে যাব আর কি। তারপর হচ্ছে এটা অথবা দিয়েও পড়তে পারে তোমাদের, অথবা দিয়েও এরকম অন্য টাইপের একটু দিতে পারে ঘুরিয়ে, যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপের উপায়গুলি কী কী। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায়গুলির দুটি করে সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো, এরকমও দিতে পারে। তো এই দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 3 নম্বরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, ডেটা বা তথ্য কাকে বলে, ডেটা কত প্রকারের হয় এবং কী কী, ডেটা ব্যবহারের পর্যায়গুলি কী কী, পরিসংখ্যা বিভাজন কাকে বলে, উদাহরণসহ লেখো। 4 রাশিবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। কী কী কারণে রাশিবিজ্ঞানে প্রশান্ত চন্দ্র মহলান বীজ স্মরণীয় হয়ে আছেন। শিক্ষার ক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োগ কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সহগতি কাকে বলে, সহগতির সংজ্ঞা লেখো, সহগতি কত প্রকারের হয় ও কী কী। 6 নম্বর প্রশ্ন, সহগতির সংজ্ঞা দাও, সহগতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, শিক্ষাক্ষেত্রে সহগতির গুরুত্ব আলোচনা করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 7 ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ ও হিস্টোগ্রাম বা আয়তলেখ কী, এর সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আর 8 নম্বরের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শ্রেণী এবং শ্রেণীসীমা কাকে বলে, সমক বিচ্যুতি বা এসডি কাকে বলে, রাশিবিজ্ঞানের প্রয়োগ করে শিক্ষার্থীদের অগ্রগতির পরিমাপ ও তার তাৎপর্য নির্ণয় কীভাবে করা হয়। তো এগুলো ছিল লিখিত প্রশ্ন। এরপরে তোমাদের শিক্ষায় রাশিবিজ্ঞান অধ্যায় থেকে স্ট্যাটিস্টিকের যে অঙ্কগুলো আছে তো সেখান থেকে কী কী প্রশ্ন পরীক্ষা আসতে পারে তো সেগুলো এক এক আলোচনা করছি। দেখো শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে 10 নম্বরের যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো একে একে আলোচনা করছি। তো এখানে দিয়েছে দেখো, যে শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো, এটা 2 নম্বরের দিতে পারে। শ্রেণী ব্যবধানের দৈর্ঘ্য 5 ধরে নিচের স্কোরগুলিকে ফ্রিকোয়েন্সি বন্টনে উপস্থাপন করো। প্রথম শ্রেণী ব্যবধানটি 10 স্কোর থেকে শুরু করো। তো এটা হচ্ছে ট্যালি বের করতে বলেছে। তো ট্যালি কীভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। তো এখানে যে কটা স্ট্যাটিস্টিক আলোচনা করা আছে তো প্রত্যেকটা স্ট্যাটিস্টিকের জন্য তোমাদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের জন্য একটা প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্টটার নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার এইচএস সেমিস্টার ফর এডুকেশন। তো সেই প্লেলিস্টে তোমরা এই সব ভিডিওগুলো সমাধান পেয়ে যাবে। তার সাথে সাথে টেস্ট পেপারের যে সমাধানগুলো আছে, তো টেস্ট পেপারের যে পেজগুলো আছে তো সেই পেজের মধ্যে তোমরা তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। মানে একইভাবে না হলেও কীভাবে এগুলো নির্ণয় করতে হয় সেই সম্পর্কিত একদম বিস্তারিত ভিডিও তোমরা পেয়ে যাবে।
দেখো এখানে দ্বিতীয় প্রশ্নটা আছে, শ্রেণী ব্যবধানের দৈর্ঘ্য 3 ধরে বলেছে। নিম্নলিখিত স্কোরগুলির ফ্রিকোয়েন্সি বন্টন গঠন করো। প্রথম শ্রেণী ব্যবধানটি 10 থেকে শুরু করো এবং ওই স্কোর বন্টনটির একটি হিস্টোগ্রাম অঙ্কন করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 3 নম্বরের যে প্রশ্নটা, নিম্নলিখিত বন্টন থেকে পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করো। এখানে স্কোর দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যে কটা প্রশ্ন আলোচনা করা হচ্ছে প্রত্যেকটাই মানে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। তো এর মধ্যে কোনটা মানে খুবই প্রবল সেগুলোকে বলে দেবো সবার শেষে। 4 নম্বরের প্রশ্ন, 4 নম্বর বলছি 4-এর দাগের, নিম্নলিখিত স্কোরগুলির মাধ্যমে একই অক্ষের উপর একটি আয়তলেখ এবং একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। একই অক্ষের উপর অর্থাৎ একই অক্ষের উপর হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করতে বলেছে। তো এখানে স্কোর দেওয়া আছে এবং পরিসংখ্যাগুলো দেওয়া আছে। 5 মোডের সংজ্ঞা দাও। নিম্নলিখিত রাশিমালা থেকে মিন, মিডিয়ান এবং মোড নির্ণয় করো। তোমাদের মিন, মিডিয়ান এবং মোড থেকে কিন্তু এই মানে প্রশ্ন আসার সম্ভাবনা 100% রয়েছে। মিন, মিডিয়ান বিন্যস্ত রাশিমালার, এটাগুলো সব বিন্যস্ত রাশিমালার। বিন্যস্ত রাশিমালার মিন, মিডিয়ান এবং মোড থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে 100%। হলে মিন, মিডিয়ান, মোড একসাথেও দিতে পারে কিংবা আলাদা আলাদা করে দিতে পারে। তো মিন, মিডিয়ান, মোড কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কিত ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তারপরে হচ্ছে 6-এর দাগের প্রশ্ন দেখো, সম্যক চ্যুতির বৈশিষ্ট্য বা ধর্মগুলি লেখো। নিম্নের অবিন্যস্ত রাশিমালার স্কোরগুচ্ছের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এটি নির্ণয় করো। তো এগুলো আগেই বলা আছে যে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই যে টপিকটা সম্যক চ্যুতির, এটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা, কিন্তু এগুলো ছক আকারে নেই। তো অবিন্যস্ত রাশিমালার এসডি বা সমক চ্যুতি বা আদর্শ বিচ্যুতি কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, তো সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। এর পরের প্রশ্ন আছে, নিচের সারণীতে বিভিন্ন শাখা এবং বিভিন্ন বিভাগে নারী কর্মীদের শতাংশ বন্টন সম্পর্কে তথ্য দেওয়া আছে। তথ্যটি থেকে সমকচ্যুতি নির্ণয় করতে বলেছে। সমকচ্যুতি বা এসডি এটা হচ্ছে গ্রুপ ডাটার, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8-এর দাগের প্রশ্ন, র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি বা র্যাঙ্ক কাকে বলে? র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে নিচের দুটি চলরাশির সহগতি সহগাঙ্ক নির্ণয় করে। এটাও আসার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে, 100 ভাগই আছে বলা চলে, ঠিক আছে। আর 9-এর দাগের যে প্রশ্ন, নিচের তালিকায় ফসল উৎপাদনের ক্ষেত্রে সারের ব্যবহার এবং ফসল কাটার পরিমাণ দেওয়া হলো। পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির সাহায্যে দুটি বিষয়ের মধ্যে সহগতি সহগাঙ্ক নির্ণয় করতে বলেছে। এইখানে এই যে কটা প্রশ্ন আছে, হ্যাঁ, যে পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি, র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি, আর হচ্ছে যেগুলো আছে বলে দেখো। এখানে আর যেটা আছে সেটা হচ্ছে মিন, মিডিয়ান এবং মোড বিন্যস্ত রাশিমালা থেকে। তো মিন, মিডিয়ান, মোড, র্যাঙ্ক ডিফারেন্স, প্রোডাক্ট মোমেন্ট, এই যে 3টে বিষয় আছে, তো এই 3টে বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা 95% আছে কিংবা 100% বলা যায়, ঠিক আছে। আর এখানে যে বাকি যে প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করা আছে, এগুলো যদি তোমরা সব করে যেতে পারো তো তোমাদেরকে গ্যারেন্টি দিলাম এখান থেকে তোমরা 40-এ 40 পেয়ে যাবে, ঠিক আছে। তো এখনও যা টাইম আছে, তো তোমরা এখন থেকে প্রস্তুতি নিলে তো 79 তোমরা 40-এ 40 মার্কস পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর 4র্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের ফুল সাজেশান। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।